কিছু জানতে পারলি তুই? পুলিশ ট্র্যাক করে জানালো যে ফোনটা বেনারস থেকে আসেনি। বেনারস থেকে আসেনি? তাহলে কোথা থেকে এসছে? উত্তরপ্রদেশেরই কোনো একটা গ্রাম থেকে। গ্রামটার নাম সোনপত্তি। আচ্ছা অরুণ, বলছি ওই গ্রামের প্রশাসনিক মহলে একবার কথা বলে দেখলে হয় না? সেটাও করেছি মেসোমশাই, কিন্তু ওনারা ওই নাম শুনে বললেন ওই নামে এখন আর কেউ নেই। নেই মানে? তাহলে ফোনটা এলো কি করে? উনি নেই মানে এখন আর নেই। উনি কিছুক্ষণ আগে নাকি মারা গেছেন, ওনাকে সবাই দাহ করতে নিয়ে গেছে। কি বলেন আপনি? বড়দা কি বলেন? একবার বলুন, কি হচ্ছে দিদি? বলুন দিদি, সত্যি মারা গেছে? বলুন না বড়দা। আমি আমার ছেলেকে কোথায় খুঁজে পাবো? বলো না, বলো না মামি, আমি আমার ছেলেকে এখন কোথায় খুঁজবো? বলো না মা, আমি কোথায় খুঁজে পাবো আমার ছেলেকে? কোথায় পাবো মা? শ্যামা, কি করছিস? একটু শান্ত হ, চুপ কর। এভাবে কাঁদতে আছি নাকি? সবাই তো চেষ্টা করছে, তুই একটু শান্ত হ। না, তুমি শুনলে না, দিদি আর নেই মা। আর দিদি ছাড়া আমার ছেলে কোথায় আছে সেটা তো কেউ জানে না। তাহলে আমি কোথায় খুঁজবো বলো? আমি কোথায় খুঁজে পাবো আমার ছোট কর্তা? বলো না, আমাদের ছেলেকে কোথায় খুঁজে পাবো আমরা? বলো না, কেন চুপ করে আছো? বলো না, কোথায় খুঁজতে যাবো আমরা আমাদের ছেলেটা? কোথায় খুঁজে পাবো? শ্যামা, তুই শান্ত হ মা, সবাইকে একটু ভাবনা চিন্তা করার সুযোগ দে। আর কিছু ভাববার নেই মেজমশাই, আর কিছু ভাববার নেই। এতগুলো বছরে আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে আমি তো কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কোথায় খুঁজতে যাবো আমার ছেলেকে? এই না পুলিশ কাকু, ধরো। আপনারও শান্তি, আমারও শান্তি। আর এই বয়সে যা দৌড়াচ্ছেন, আর এই রোদের মধ্যে মনে হচ্ছে তো এক্ষুনি পটল তুলবেন। ফাজলামি হচ্ছে। আজ তোকে ধরে নিয়ে যাবোই যাবো। তো অভ্যাসই আছে ওখানে ভাত খাওয়া। ও কাকা শুনুন, আমায় কেউ খাওয়ায় না, উল্টে আমাকেই খাওয়াতে হয়। এই নিন টাকাটা ধরুন, টাকাটা দিয়ে আপনাকে সাহায্য করছি আমি, নিয়ে বাড়ি যান। স্যার দেখুন না কি বলছে। শুনুন শুনুন, আপনার স্যার না কিছু বলবে না। আপনার স্যারের মেয়ের তো সামনে বিয়ে। মাইনের টাকায় কি হয় সে আমার ভালো করেই জানা আছে। নি, এই টাকাটা রাখুন, আর এই টাকাটা আমি রাখলাম। এইভাবেই তো দুজন দুজনের কাজে আসবো। আরেকটা কথা, আর দুদিন ব্যাগরা দিতে আসবেন না, মাথায় থাকে যেন। এসো বাবা, এসো। মা দেখো আমি কাকে নিয়ে এসেছি। অশোক। দিশা, তুমি কেমন আছো দিশা? তুমি তুমি সত্যি নিজেকে বদলে ফেলেছো অশোক? তুমি পাপের পথ থেকে মুক্ত হয়ে এসেছো? হ্যাঁ দিশা, আমি প্রায়শ্চিত্ত করেছি। প্রায়শ্চিত্তর আগুনে দিনের পর দিন নিজেকে পুড়িয়ে পুড়িয়ে সংশোধন করেছি। দরকার ছিল অশোক এটার। প্রতিশোধের আগুনে জ্বলে মরার থেকে প্রায়শ্চিত্তের আগুনে শুদ্ধ হয়ে অনেক শান্তিতে বাঁচা যায়।
আমাকে যে করতেই হতো দিশা, তোমার জন্য, আমাদের মেয়ের জন্য আমাকে সুপথে আসতেই হতো। দিশা, আমি ধর্মের পথে হেঁটেছি, ধর্মের প্রতীক হয়েছি। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই আমার একমাত্র ধর্ম। কোনো লোভ লালসা আমাকে আর এই সংসারে আটকে রাখতে পারবে না। কিন্তু অশোক, আর কোনো কিন্তু না দিশা। আমাকে বাধা দিও না। এই সংসার ধর্মে আমি অক্ষম। বাবা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি রে মা। তোর বাবা অনেক অন্যায় করেছে, তার শাস্তিও ভোগ করেছে। এখন আমার আর সংসার ধর্মে কোনো লোভ নেই, কোনো মোহমায়া নেই। আমি আমার বাকি জীবনটা বিশ্বপ্রেম, মানব প্রেমে কাটিয়ে দিতে চাই। সেটাই আমার একমাত্র অবলম্বন। তুমি সংসার ত্যাগী হবে অশোক? দিশা, সংসারের মোহ মায়া আমি সব ত্যাগ করে ফেলেছি। আমি ঠিক করেছি কদিন পরে আমি একটা আশ্রম তৈরি করব। সেখানে মানুষের সেবায় নিজেকে সমর্পণ করে দেব, তাদের সঙ্গেই থাকবো বাকি জীবনটা। হ্যাঁ দিশা। চলেই যদি যাবে তাহলে ফিরলে কেন অশোক? আসতে চাইনি, বর্দা ভাই আর নিখিল জোর করলো। আসলে ওদের এত কষ্ট দিয়েছি, এত অন্যায় করেছি ওদের সঙ্গে, মুখের উপর না করতে পারলাম না। ভাইয়েদের কথায় তুমি ফিরে এসেছো, ভালো। কিন্তু অশোক, আমি, মুন্নি, আমরা তোমার কেউ নই। আমাদের তুমি ভালোবাসো না? মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো অশোক। বাবা মাকে ছাড়া বড় হয়েছে আমাদের মেয়ে, আর আজকে আমরা ওর পাশে থাকবো না? আজ বাদে কাল মুন্নির বিয়ে হবে। তুমি চাও না সেই সময় আমরা ওর পাশে থাকি অশোক? দিশা, যে মেয়ে বাবা মাকে ছাড়া জীবনের এতটা পথ অতিক্রম করতে পেরেছে, তাকে আটকায় কার শান্তি? ওর কারোর সাহায্য লাগবে না, ও বাকি পথটাও একা একাই অতিক্রম করবে। মুন্নি আজ বাদে কাল ব্যবসার হাল ধরবে, আমাদের ব্যবসা জয়েন করবে, আমি জানি। সেটাও যদি হয় অশোক, ওর এই আনন্দে তুমি সামিল হতে চাইবে না? আনন্দ তো আমার সবকিছুতেই দিশা। এই যে গাছে ফুল ফুটছে, এতেও আমি আনন্দ পাই। আর আমার মেয়ের উন্নতিতে আনন্দ পাবো না তাই কখনো হয়? অবশ্যই আনন্দ পাবো, কিন্তু এই আনন্দে আমাকে সামিল হতে বলো না। আমি এসব থেকে অনেক দূরে চলে গেছি, অনেক ঊর্ধ্বে চলে গেছি। তুমি হয়তো জানো না, আমি এখন নিরামিষ আহার করি। প্রাণী হত্যা মহাপাপ, এটাই আমার বিশ্বাস। দিশা, আমি যে আশ্রম তৈরি করব তাতে গরিব মানুষদের ঠাঁই হবে। হ্যাঁ দিশা, আমি আমার জীবনটা গরিব মানুষদের সেবায় উৎসর্গ করতে চাই, আর অন্য কোনো দিকে আমার মন বসবে না। অশোক। হ্যাঁ দিশা। দিশা, তুমি পারবে না আমাদের মেয়েকে নিয়ে বাকি জীবনটা বাঁচতে? আমার মতন মানুষকে ভুলে যাওয়াই ভালো। হ্যাঁ দিশা। আর আমি শুনলাম দিশা,
তুমি সংশোধনাগার থেকে ফেরার পরেই নিজেকে চিলেকোঠার ঘরে বন্ধ করে নিয়েছিলে। আর কি করতাম বলো তো আমি? দিশা, তুমি নিজেকে সংসারে বেঁধেছো বাঁধো, কিন্তু একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখো না। আমি জানি লোক সমাজে মিশতে হয়তো তোমার লজ্জা বোধ হয় তোমার স্বামীর পরিচয়ের জন্য। আমি জানি দিশা, কিন্তু তাও আমি বলবো নিজেকে এইভাবে আটকে রেখো না। কিন্তু নিজে অপরাধ মুক্ত হয়েও এই শাস্তি থেকে মুক্তি পাওনি। এই শাস্তি থেকে আজ আমি তোমায় মুক্ত করছি দিশা। না না, ভয় পেও না, আমি ছেড়ে যাওয়ার কথা বলছি না। তবে আজ থেকে তুমি আর মুন্নি আমার পরিচয় দিতে গিয়ে লজ্জা বোধ করবে না। তোমরা সগর্বে আমার পরিচয় দিতে পারবে। আমি একটা নতুন জীবনের হদিশ পেয়েছি দিশা, যা আমার অপরাধ জীবনকে চাপিয়ে যাবে। আচ্ছা মুন্নি, তোর বাবা যে ফিরে এসেছে সেটা নিয়ে বাড়ির সবাই খুশি না? না মা, বাবা ফিরে আসাতে বাড়ির সবাই ভীষণ খুশি। তবে একটু আগে যে খুব হই হট্টগোলের আওয়াজ পেলাম, সেটা কেন? সেটা তো বাবা আসার আগেই শুরু হয়েছে। কি নিয়ে রে? ওই বেনারসের চাচি ছিল না, সে কাম্মাকে ফোন করেছিল। কাম্মাকে ফোন করে বলেছে যে পাপা আর কাম্মার কৃষ্ণা ছাড়াও নাকি আর একটা ছেলে সন্তান আছে, মানে কৃষ্ণার যমজ। কি বলছিস তুই মুন্নি? সে কোথায় এখন? সে কোথায় তা কেউ জানে না। কৃষ্ণাদের ওই চাচি যে ওদেরকে আশ্রয় দিয়েছিল, সে নাকি তার জন্ম হওয়ার সময় তাকে বিক্রি করে দিয়েছিল। এসব তুই কি শোনালি মুন্নি? কোথায় খুঁজতে যাবো আমি আমার ছেলেকে? শ্যামা, একটা শোনা কথাকে কেন সত্যি বলে ধরে নিচ্ছিস? এমনও তো হতে পারে যে ফোন করেছিল সে কৃষ্ণার চাচি নয়। না মেশো দাদু, আমি শুনেছি ওটা চাচিরই গলা ছিল। কিন্তু কৃষ্ণা, কিন্তু কি ছোটখাটো, কিন্তু কি? শ্যামা, আমি হলাম ঘর পোড়া গুরু। সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। একবার ভেবে দেখেছো আজকে এসব কেন ঘটলো? আজকে আমরা নিজেদের সন্তানের ব্যাপারে জানতে পারলাম, আজকে চাচি মারা গেল। এটা কি পুরোটা স্বাভাবিক? চাই না কেন আমার মনে হচ্ছে কেউ আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে না তো? কে ষড়যন্ত্র করেছে নিখিল? দেখ মির্জা ভাই, তুই পুরো ব্যাপারটা জানিস না, তোকে আগে গোড়া থেকে পুরো ব্যাপারটা জানতে হবে। না নিখিল, আমি জানি। মুন্নি আমাকে সবটা বলেছে। তোর একটা ছেলে আছে, তাই তো? আচ্ছা, তুই ভাবছিস কেন যে কেউ ষড়যন্ত্র করছে তোর সঙ্গে? এমনটা তো হতেই পারে যে সত্যিই তোর একটা পুত্র সন্তান হয়েছিল। কিন্তু এই কথাটা উনি আগে কেন বলেননি? কৃষ্ণাকে তো বলতেই পারতেন। না, উনি হয়তো নিজের অপরাধ স্বীকার করতে সংকোচ বোধ করছিলেন, তাই হয়তো নিজের অপরাধটা নিজেকেই ভুলিয়ে দিয়েছিলেন। এমনটা হয়, এটাকে
কোপিং মেকানিজম বলে, অপরাধ মনোবিজ্ঞানের এটা একটা পার্ট। আমরা যখন কোনো অন্যায় করে থাকি, তার অপরাধ বোধ হয়, তখন আমরা সেই ঘটনাটাকে ভুলিয়ে দিই। মানে তুমি বলছো কৃষ্ণার চাচি সবটা ভুলে গিয়েছিলেন, তাহলে আবার এখন কি করে বললেন কথাগুলো? হয়তো মৃত্যুর আগে ওনার অপরাধ বোধটা জেগে উঠেছিল, ওনার হয়তো সবকিছু মনে পড়ে গেছিল। আর জানিস তো মুন্নি, অপরাধ বোধ একটা সাংঘাতিক অনুভূতি। এই আমাকে দেখছিস না, আমারও অপরাধ বোধ কাজ করেছে বলেই তো আমি মানুষের জন্য জীবনটা উৎসর্গ করতে চাই, মানুষের সেবায় জীবনটা উৎসর্গ করতে চাই। তারও হয়তো সেই অনুভূতিটা কাজ করেছে, তাই জন্য উনি মৃত্যুর আগে আমাদের সব সত্যি কথা বলে যেতে চেয়েছিলেন। কিন্তু আমাদের ছেলে কোথায় আছে সেটা বলার জন্য উনি বেঁচেই নেই। একবার তোমরা শ্যামাকে দেখো, আমার অবস্থা দেখো, আমাদের ভেতরে যে কি চলছে আমরা বলে বোঝাতে পারবো না। কৃষ্ণা ছাড়াও যে আমাদের একটা সন্তান আছে সেটা আমরা আজকে জানলাম। সে কোথায় আছে, কি করছে, আমরা আমরা কিচ্ছু জানি না। এটা আমরা কি করে মেনে নেব? শ্যামা, শ্যামা এভাবে কেঁদো না শ্যামা। শ্যামা, শ্যামা প্লিজ কেঁদো না। এভাবে কান্নাকাটি করলে খুঁজে পাওয়া যাবে না, আমাদের কিছু একটা উপায় বের করতে হবে। বর্ধ ভাই, হ্যাঁ বর্ধ ভাই, আমি বলছিলাম আমাদের এক্ষুনি বেনারস যেতে হবে। এই একটাই উপায় আছে আমাদের কাছে। হ্যাঁ কৃষ্ণা, তুইও আমাদের সাথে যাবি। তোর কোন হসপিটালে জন্ম হয়েছিল, তোর চাচি কোথায় কোথায় যেত, কোথায় কাজ করতো, আমাদের সব জানতে হবে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমিও যেতে চাই। ও বাবা, তাহলে দেরি করছি কেন? তাড়াতাড়ি চলো না, বেরিয়ে পড়ি। আরে দাঁড়া, প্লেনের টিকিটের ব্যবস্থা করতে হবে তো। ঠিকই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই ছেলেটিকে খুঁজে বার করা উচিত। শ্যামা আমাদের থেকে দূরে চলে গেছিল, শ্যামার এই পরিণতি আজ তো আমার জন্যই। এত বছর আমি অনুতাপের আগুনে জ্বলেছি, আজ যখন প্রায়শ্চিত্ত করার সময় এসছে, আমরা আমরা আর দেরি করবো না। যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটিকে খুঁজে বের করবো আমরা। তুই যাবি অশোক? যাবই তো মা, অবশ্যই যাব। ছেলেটিকে ফিরিয়ে আনতে পারলে আমাদের পরিবার পরিপূর্ণ হবে। না বাবা, এই পরিবার আর কোনোদিনই পরিপূর্ণ হবে না। দিদি ভাই, মুন্নি, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি জেম্মা, বাবা বলেছে নাকি বাবা এই বাড়ি ছেড়ে চলে যাবে। অশোক, কি এসব? তুই বলেছিস এসব কথা? হ্যাঁ মা, তোমার ছেলে বলেছে সংসার ধর্ম সমস্ত কিছু ত্যাগ করে আশ্রম গড়ে সেখানে গিয়ে থাকবে। দিশা, এসব কথা এখন থাক না। আর আমি মনে করি আমি যদি আশ্রম তৈরি করার কথা বলি, মা সেটা আপত্তি করবেন না। অশোক, অশোক বাবা, তুই আশ্রম তৈরি করবি, এতে আমার আপত্তি থাকবে কেন? এ তো খুব ভালো কাজ, মহৎ কাজ। কিন্তু তুই এই পরিবার, এই বাড়ি ছেড়ে চলে যাবি, তাতে আমার ঘোর আপত্তি। যে যাস না বাবা। মা, এখন নয়, এসব কথা থাক, এখন এগুলো বলার সময় নয়। আমাদের বাড়ির সন্তান নিখিলের ছেলেকে খুঁজে বের করতে হবে আমাদের। বেনারস কেন, যদি গোটা পৃথিবী চষে বেড়াতে হয় তাও আমরা করবো, তাই। কিন্তু ওকে খুঁজে বের করবই। আগে আমরা সেটা নিয়ে ভাবি, তারপরে নয় আমার বিষয়ে আলোচনা হবে, কেমন? কিন্তু বেনারসে গেলে যে আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো, তার গ্যারেন্টি কি? যে তার খবর দিতে পারতেন সে তো নিজে মারা গেছে।
শ্যামা, কাঁদিস না অমন করে। অমন করে কাঁদলে শরীর খারাপ হবে যে। কেন কাঁদছিস বলতো অত? আমি দেখছি। হ্যাঁ বলুন, কাকে চাই? চিঠি আছে ম্যাডাম, নিখিল চৌধুরীর নামে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নামে চিঠি এসছে। কার চিঠি? কোথা থেকে এসছে? উত্তরপ্রদেশ থেকে, সোনপত্তি গ্রাম।